আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা মওকুফ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, ডক্টর আলী রিয়াজ। সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে টেলিফোনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দুপক্ষই দ্রুত নির্বাচনের ব্যাপারে আশাবাদী জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একতরফাভাবে বিটিআরসি টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে মন্তব্য রিজভীর। সন্ত্রাসী হামলা করে এনসিপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না। সৈয়দপুরে জুলাই পদযাত্রায় হুঁশিয়ারি নাহিদ ইসলামের। শহীদ সাজ্জাদের কবরে শ্রদ্ধা। এবং ইটালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জন খালাস। আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়া বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আলোচনা পরবর্তী ব্রিফিংয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংবিধান সংশোধন করে এই দুটি বিষয় বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়ে কোনো আসামিকে আর ক্ষমা করতে পারবেন না বলে আশা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর আলোচনায় স্থান পায় সংবিধানের ৪৯ এবং ১০০ নম্বর অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি। ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রয়েছে। তিনি চাইলে যে কোনো আদালত থেকে দেয়া যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করতে পারেন। সংলাপে রাজনৈতিক দলগুলো বলছে, বিচার বিভাগের রায় পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ২৮ জন দাগী, খুনি ও ভয়ঙ্কর অপরাধীকে ক্ষমা করেছিলেন। সেজন্য আইনি প্রক্রিয়া ও কাঠামোর মাধ্যমে এই ক্ষমা করার ব্যাপার সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশনের সাথে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এখানে একটা বোর্ড করার পরামর্শ এসছে, কিন্তু এই বিষয়গুলো যখন আইন প্রণয়ন করা হবে তখন ডিটেইল আসবে। আমরা এখন তো কনস্টিটিউশনের বিষয়ে নীতিগতভাবে একমত হচ্ছি। আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেটা অনেক লম্বা। কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে, বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নয়, অথচ সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। এছাড়া সংবিধানের ১০০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট ঢাকায় থাকবে। রাজনৈতিক দলগুলো মনে করে আপিল বিভাগ ঢাকায় থাকলেও হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। স্থায়ী বেঞ্চের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমি সব রাজনৈতিক দলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দৃঢ় থাকতে হবে, ঐক্যবদ্ধ কমিশনকে দৃঢ় থাকতে হবে। রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থা, যে বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ এই দুই বিষয়ে দলগুলো একমত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনের প্রশ্নটি আলোচিত এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী ৩ দিন সরকারি ছুটি শেষে সোমবার আবারও বসবে কমিশনের ১০ম সভা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দ্রুত নির্বাচনের ব্যাপারেও একমত ঢাকা ও ওয়াশিংটন। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে সমঝোতায় পৌঁছানোর আশার কথাও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের সহায়তায় প্রতিশ্রুতি জানিয়েছে জাইকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাটসুরা। বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং এর নতুন নীতিমালা বড় মোবাইল অপারেটরদের একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করার আশঙ্কা জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই খসড়া নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে প্রতিযোগিতা কমে ছোট্ট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। তিনি আরো বলেন, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে আর্থিক সংকটে পড়তে পারে ছোট প্রতিষ্ঠানগুলো। এছাড়াও মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারে। এ ধরনের টেলিকম নীতির প্রণয়নে অবশ্যই স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীতিমালা প্রণয়নে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় তারা। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর তিনি এসব কথা জানান। বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি, ওরাও মনে করছে, সবাই আগামী নির্বাচনে ভোটার টার্নও খুবই ভালো হবে। জনগণ অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, যারা সংস্কার পেছাতে চায় তারাই এমন হামলা চালাচ্ছে। এখনো দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে বলে জানান তিনি। এর আগে বিহারি জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। বলেন, ভাষা যাই হোক না কেন দেশের সব নাগরিকের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য কাজ করবে এনসিপি। দেশে বসবাসরত বিহারি জনগোষ্ঠী এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন তিনি। তাদের অধিকার আদায়ে এনসিপি সবসময় কাজ করে যাবে বলে আশ্বাস দেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণঅভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। পরে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। দর্শক, এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রার বহরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, কর্মসূচির বহরে আছেন, এই মুহূর্তে সাধারণ মানুষের কেমন সাড়া মিলছে?
মৌ, আপনি জানেন যে পঞ্চগড় সার্জিস আলমের এলাকা, স্বাভাবিকভাবেই তার একটা জনপ্রিয়তা রয়েছে এই এলাকায় যেহেতু একেবারেই বাংলাদেশের বলা হয় যে শুরুর জেলা, আবার অনেকেই বলে শেষের জেলা, সেই জায়গা থেকে সবার কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে যে উত্তরবঙ্গের মানুষকে বলা হয় সহজ সরল সাধারণ মানুষ, তাদের জীবনযাপন সাধারণ, কিন্তু সেই জায়গা থেকে তাদের অনেক দুঃখ দুর্দশার কথা কিন্তু আমরা শুনেছি। এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চগড়ের চৌরঙ্গীপুর এলাকায়। সেই চৌরঙ্গীপুর এলাকাতে এখন এনসিপি নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং তারা এর আগে পুরো শহরে পদযাত্রা করে। আমরা এর আগে যখন যে এনসিপির তাদের শুরু হয়েছে তার আজ তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে তারা নীলফামারী জেলার পর আজ পঞ্চগড়ে তারা পথসভাটি করছেন। এবং মৌ, আপনাকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কথা বলবেন এনসিপির আহ্বায়ক সার্জিস আলম। তার আগে কিন্তু বক্তব্য দিচ্ছিলেন এখানকার নেতারা এবং তাদের বক্তব্যে কিন্তু সেই পঞ্চগড়ের দুঃখ দুর্দশার কথা ফুটে উঠেছে এবং সেই সাথে তারা এখানের এনসিপির প্রতি তাদের আস্থা রাখার যে বিষয়টা, সেই বিষয়টাকে তুলে ধরছেন এবং জুলাইয়ের যে সেই শক্তিটাকে এক থাকার কথা যে অবস্থায় যাচ্ছে, যে বলা হচ্ছে যে পঞ্চগড়ের ভাগ্য কখনো পরিবর্তন হয়নি, অনেক সরকার এসেছে গিয়েছে, সেই জায়গা থেকে পঞ্চগড় মানুষের তারা আসলে তুলে ধরছেন এবং পাশাপাশি এটাকে যদি নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের যে অংশগ্রহণের যে তাদের নিজস্ব যে শক্তি, সেটাও কিন্তু তারা দেখাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন উত্তরাঞ্চলের আমরা একটু সরাসরি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু নয় এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়ায় কারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে, যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা। দর্শক, পঞ্চগড় থেকে দেখছিলেন জুলাই পদযাত্রার কর্মসূচি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই অগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান এবং ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে জনগণের যেন ভোগান্তির সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দেন রুহুল কবির রিজভী। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন ও ড্যাবের মহানগর আহ্বায়ক ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহ সহ অন্যান্যরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে বিএনপির আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আর আমাদের চিকিৎসক বৃন্দ তো আছেন। কোনো চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায়, কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয়, আপনাদের সেইটি দেখতে হবে।
নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা পেলেই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া বাকি অস্ত্র ও গুলি নির্বাচনের আগে উদ্ধারের ব্যাপারে আশাবাদী তারা। ঢাকা সেনানিবাসে নিয়মিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আরও জানানো হয়, যে কোনো মব ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার রয়েছে সেনাবাহিনী। জিএম তসলিমের রিপোর্ট। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, ব্রিফিংয়ে মানুষের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরা হয়। এতে জানানো হয়, গত 2 সপ্তাহে 26টি অস্ত্র, 100 রাউন্ড গুলি, 562 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করে সেনাবাহিনী। এ পর্যন্ত সর্বমোট 15,646 জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। যখনই কোনো ঘটনা ঘটছে আমরা তড়িৎ গতিতে সেখানে উপস্থিত হয়ে সে ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বৃহস্পতিবার সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় সেনা সদর দপ্তর। সেখান থেকে AK-47, SMG সহ অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। গত রাত হতে পরিচালিত অপারেশনে আজ ভোরে কেএনএর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএর 2 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং 3টি অত্যাধুনিক SMG, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযানটি এখনো চলমান রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেনা সদর দপ্তরের বক্তব্য, নির্দেশনা পেলেই সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী সহযোগিতা করতে প্রস্তুত। থানা ও কারাগার সহ বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া 80 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলো নির্বাচনের আগে উদ্ধারের আশাবাদ। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। গুম ও খুনের সাথে অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। ইটালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় খালাস পেয়েছেন 4 জন। ঢাকা মহানগরের 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তরিক ইসলামের রিপোর্ট। 2015 সালে রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ICCO বিডির কর্মকর্তা তাবেলা সিজার। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা করা হয়। প্রায় 10 বছর পর আলোচিত এই হত্যাকাণ্ডে 4 জন খালাস ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়েছিল বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আমরা আসামি পক্ষে খুবই অসন্তুষ্ট। তার 3-4টা কারণ হলো 42 জন সাক্ষী যে প্রসিকিউশন উপস্থাপন করেছে, এই সাক্ষীরা কেউই এই আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই কোনো সময়, এবং আইও স্বীকার করেছেন যে স্থানের কথা বলা, ঘটনাস্থানের কথা বলা হলো, সেই ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল সেখান থেকেও এই যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে আসলে শনাক্ত করতে পারেন নাই। পূর্ণাঙ্গ রায় শেষে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 3 জনকে খালাস দিয়েছে, আর একজন শুরু থেকে পলাতক থাকে তাকে খালাস প্রদান করা হচ্ছে। মোট 4 জনকে খালাস দিয়েছে। আদালত বিচার বিশ্লেষণকে উনি একটা শর্ট জাজমেন্ট দিয়েছে। আমরা ওনার পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখে পর্যালোচনা করে আমরা প্রয়োজন উচ্চ আদালত আপিল দেব। 2016 সালের 28 জুন ঢাকার CMM আদালত বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার MA কায়ুম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক MP
AM নাইমুর রহমান দুর্জয়কে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় 10 দিনের রিমান্ড চেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী। গতরাতে মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 25 মে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলার পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত 3 জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। গত 29 জুন অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সকালে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, 3 পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করে তাদের আইনজীবীরা। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল রুলস 157 এ বলা আছে পুলিশ যদি ফায়ার আর্মস ইউজ করে একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে। ওই ইনকোয়ারিটা হয় নাই। একজন কনস্টেবল হিসাবে তার উপর প্রযোজ্য দেশীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্বরত ছিলেন। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিং এ উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারে না। উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চার্জ হিয়ারিং সম্পন্ন করেছিলেন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। এই মামলার মাধ্যমে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় অভিযোগ গঠন হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন। জি ধন্যবাদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া ব্যক্তিদের সর্বোচ্চ সাজা চান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান চান তিনি। উপদেষ্টা জানান, মাদ্রাসাগুলোতেও ছেলে শিশুদের বলাৎকার করা হচ্ছে, এগুলো তদারকি করবে মন্ত্রণালয়। সচিবালয়ে সব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কুমিল্লার মুরাদনগরে ফিল্মি স্টাইলে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। এতে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই ঘটনায় 5 জনকে আটক করে পুলিশ। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি সংবাদ মাধ্যম ভুক্তভোগীর অবিকল সাক্ষাৎকার প্রচার করে। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলছেন, ভিউ বাড়াতে নৈতিকতা মানছে না অনেক মিডিয়া। ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার পক্ষে তিনি। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে। 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই অপরাধ শেষ হতে হলে ফায়ারিং স্কোয়াড, তোমরা জানো যে কোর্টের একটা অর্ডার আছে যে ভিকটিমকে এইভাবে সামনে আনা যাবে না, জানো না, তার ছবি দিয়ে, কিন্তু তোমরা এটা করছো, বারবার করছো। উপদেষ্টা জানান, শুধু নারীরা নয়, মাদ্রাসাগুলোতে ছেলে শিশুদেরও যৌন নির্যাতন করা হচ্ছে। এসব বন্ধে তদারকি করতে চায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে এই বাচ্চাটা তার জীবনের শুরুতেই
যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায়। আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, আমরা ধর্মবিরোধী ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ের শিশুর গায়ে হাত দিতে পারে? আমার মাদ্রাসা স্পষ্ট খোলা থাকবে, আমার মন্ত্রণালয় সেখানে যখন খুশি যেতে পারবে, যখন খুশি পর্যবেক্ষণ করতে পারবে, যখন খুশি বাচ্চাদের সাথে কথা বলতে পারবে। আমি এটা দাবি করছি। তিনি জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার, করা হচ্ছে আইন সংশোধন, গঠন করা হবে কুইক রেসপন্স টিম। এই মন্ত্রণালয়কে গ্রামে পৌঁছাতে হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দক্ষ জনবল তৈরি করা গেলে দেশে সেমি কমান্ডার শিল্পে $1 বিলিয়ন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশেষ এই শিল্প খাতের উন্নয়নে আলাদা তহবিল করবে সরকার। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। ডিজিটাল জগতে সব ডিভাইসের প্রাণ সেমিকন্ডাক্টর বা চিপ। স্মার্টফোন থেকে কম্পিউটার, গাড়ি, ওয়াশিং মেশিন সহ সব ধরনের যন্ত্রই চিপ নির্ভর। চিপ উৎপাদনে বৈশ্বিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশ ও কোম্পানি বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে, তবে পর্যাপ্ত দক্ষ জনবল না থাকায় এখনও পিছিয়ে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে কাজ করছে জাতীয় সেমিকন্ডাক্টরস টাস্ক ফোর্স। শুধু বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি কুয়েট না, সারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ট্যালেন্ট পুলকে নিয়ে আসার জন্য আমরা অ্যাকচুয়ালি ভার্চুয়াল পোর্টাল তৈরি করব। যে ভার্চুয়াল পোর্টালের মধ্যে লেভেল 1, 2, 3 অ্যাক্রেডিটেড বিভিন্ন কারিকুলাম থাকবে, যেটা ডেভেলপ করবে বাংলাদেশ এবং US এর বেস্ট প্রফেসর অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। এই ইউনিভার্সিটি প্রোগ্রামগুলো সময় লাগবে, কিন্তু এটা ইমিডিয়েট করার জন্য উই আর জাস্ট রিচিং আউট টু স্টুডেন্ট। আপনি যদি উলকাসেমের ওয়েবসাইট ইউটিউবে যান, just vlog, VLOG, Ulkasim vlog, you'll see how we are recruiting. We categorize skill by skill, and we are asking student, you do self-study, group study, come and take a test, we'll hire you. It doesn't matter what's your background. জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স সরকার কিভাবে এ খাতের উন্নয়নে সহযোগিতা করতে পারে তা তুলে ধরা হয়েছে টাস্ক ফোর্সের চূড়ান্ত সুপারিশপত্রে, যা এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। এই ফিসক্যাল সাইডে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারি কর-টরের থেকে। দ্বিতীয় একটা অংশ হচ্ছে যে একটা ইনিশিয়াল টেস্টিং ফ্যাসিলিটি যদি আমরা তৈরি করে দিতে পারি সরকার থেকে, যেটা সব বিজনেসই ওটাকে ইউটিলাইজ করবে একটা শেয়ারিং মডেলে, তাহলে হয়তো স্কিল ডেভেলপমেন্টের সুবিধা হবে এবং তাদেরকে তাদের বিজনেস গার্নার করতেও সুবিধা হবে। এই খাতে দক্ষ জনবল গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কোর্স চালুর কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ধন্যবাদ সবাইকে। তাহলে মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে রাজধানীর হোসাইনী দালান পরিদর্শন করে তিনি জানান, ইমামবাড়া সহ শিয়া সম্প্রদায়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে গোয়েন্দা বিভাগ তৎপর রয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পবিত্র মুহররম মাসটি নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন শিয়া মতাদর্শের মানুষ। এ সময় আহলে বাইতে রাসূলের ভালোবাসায় তাজিয়া বা শোক মিছিল করেন তারা। 8, 9 এবং 10ই মুহররম সবচেয়ে বড় তাজিয়া বের হবে রাজধানীতে। এর প্রস্তুতি হিসেবে 1 মুহররম থেকে 10 মুহররম আশুরার দিন পর্যন্ত হোসাইনী দালান, বড় কাটরা, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এবং শিয়া মসজিদ এলাকা সহ শিয়া সম্প্রদায়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শোক মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না বলেও জানান তিনি। যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠান স্থলে বা মিছিলে না আসে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ ডিএমপির। এদিকে আইনের প্রতি সম্মান প্রদর্শন করেই মুহররমের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন হোসাইনী দালান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। 8ই মহরম রাত্রে বেলা এখানে মিছিল বের হবে, 9 মহরম রাত্রে মিছিল বের হবে এবং 10ই মহরম সকালবেলা বের হবে, যেটা তার নির্দিষ্ট গন্তব্য স্থানে ডিএমপির অনুমোদন অনুযায়ী আমরা চলে যাব। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা ধর্মীয় ভাবমূর্তি ধরে রাখার জন্য যা যা আমাদের পক্ষ থেকে করণীয় আমরা এগুলো করে ইনশাল্লাহ আমরা আমাদের এই শোক যাত্রা এবং শুভ সমস্ত শোকের বার্তা আমরা দেশবাসীর কাছে প্রদান করব ইনশাল্লাহ। 10ই মুহররম সকাল 10টায় হোসাইনী দালান থেকে তাজিয়া মিছিল বের হয়ে ঝিগাতলার কারবালায় গিয়ে শেষ হবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে 2 নারী সহ 3 মাদক কারবারি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সকালে উপজেলার বাংলাবাজার থানা এলাকায় করইবাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি। গুরুতর আহত পরিবারের অন্য এক সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাবাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধ এলাকাবাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে গণপিটুনি দিলেই ঘটনাস্থলেই 3 জন নিহত হন। গুরুতর আহত হন একজন। তাদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাংলাবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। টানা 5 বছর কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ছাড়াই পুরাতন জাহাজ বিভাজনের মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করল দেশের প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ বান্ধব শিপইয়ার্ড পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই গৌরবময় অর্জন উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ভাটিয়ারি ইয়ার্ড প্রাঙ্গণে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্লাস এনকে জাপানের নির্বাহী সহ সভাপতি ডক্টর ইয়ামাগুচি। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের মন্ত্রী ও ডেপুটি চিফ অফ মিশন তাকাহাশি নাওকি। বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পিএইচপি SBRIL এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। প্রতিষ্ঠানটি গত 1 দশকে অবকাঠামো, নিরাপত্তা এবং পরিবেশগত অনুশাসন শক্তিশালীকরণে $14 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে উল্লেখ করে অতিথিরা বলেন, পিএইচপির এই অর্জন দেশের পুরাতন জাহাজ বিভাজন শিল্পের জন্য গর্ব ও বৈশ্বিক পর্যায়ে এদেশের মর্যাদা আরও 1 ধাপ বাড়িয়েছে। জুলাই বিপ্লবের 1 বছর উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই যেন আবার ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অর্থনৈতিক ন্যায্যতা ও নীতি সংস্কার, নাগরিক আস্থা পুনর্গঠন, গণমাধ্যম ও নাগরিক সমাজের স্বাধীনতা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর একমাত্র সরকারি নার্সিং কলেজের মূল ভবনে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিতে 415 শিক্ষার্থী। দুর্দশাগ্রস্ত এই কলেজটিতে নেই পানির লাইন, পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট। এছাড়া সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। কলেজের অধ্যক্ষ বলছেন, বিষয়গুলো বারবার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি গণপূর্ত বিভাগ। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 1990 সালে নির্মাণ করা হয় নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজটির মূল ভবন, যা সমগ্র নোয়াখালীর একমাত্র সরকারি নার্সিং কলেজ হিসেবে পরিচিত। তবে প্রতিষ্ঠার অর্ধশতবর্ষেও শিক্ষার্থীদের শতভাগ মানসম্মত আবাস নিশ্চিত করতে পারেনি কলেজটি। শিক্ষার গুণগত মান নিয়েও আছে নানা প্রশ্ন। ভবনের দেয়াল জুড়ে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই সুপেয় পানির ব্যবস্থা, সামান্য বৃষ্টি হলে ক্লাসে হাঁটু পানি পর্যন্ত জমে যায়।
পাশে যে হসপিটাল রয়েছে এবং সামনে উঁচু রাস্তা রয়েছে, এগুলোর কারণে যে ময়লাগুলো আছে এগুলো আমাদের কলেজের মধ্যে ঢুকে যায়, যে কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়, রান্না বান্না করা যায় না, তারপর আমাদের কলেজে ধসে পড়তেছে, বিভিন্ন জায়গায় বালু পড়তেছে। বর্তমানে এই ভবনের এমনভাবে ফাটল ধরছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ধসে পড়তে পারে। আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগকে বিষয়গুলো বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ। আমি এই বিষয়টি গণপূর্ত অফিসে আমি জানিয়েছি, কিন্তু তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে বলে জানালেও কোনো প্রমাণ দিতে পারেননি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটা আমি ওখানে গিয়ে ওখানকার যিনি প্রধান তার কাছ থেকে দেখলাম যে উনি একটা ড্রয়িং দেখালো, ওই ড্রয়িং অনুসারে নাকি নতুন ভবন নির্মাণের জন্য তারা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাঠাইছে। আমরা এর বাইরে এটা সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমরা আমাদের যেটুকু দায়িত্ব এটা আমরা বলে দিয়েছি। দ্রুত নার্সিং কলেজের নতুন ভবন নির্মাণ সহ যাবতীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 23 বছরে পা রাখল এনটিভি। বেসরকারি এই চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠান। দীর্ঘ পথ চলায় একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বিকেলে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছা এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর কাছে পৌঁছে দেন এটিএন বাংলার সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং হেড অব নিউজ জহিরুল আলম উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির 40তম বার্ষিক সাধারণ সভায় 2024 সালের জন্য 13% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুন নেওয়াজ সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদুল বাশার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম এফসিএ এফসিএস ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন। এ সময় ব্যাংকের শেয়ার হোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরিফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুল আলম সভায় উপস্থিত ছিলেন। সভায় 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসেব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। নোয়াখালীর মাইজদি বাজারে কার্যক্রম শুরু হলো আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ৮৮তম উপশাখার কার্যক্রম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরিয়া মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই এই উপশাখাটি প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং জালাল আহমেদ, সিলেট জোনের হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম, অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং মাইজদি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাদত হোসেন উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত ২৯ জন। পাহাড়ি রাস্তা, সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বিপর্যয় মোকাবেলায় মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। রাজ্যের মন্ডি, সোলান, সিমলা,
কুলুসহ প্রায় 12 জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জরুরি উদ্ধারকর্মীরা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 88 লাখ রুপিরও বেশি। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামোর, যার আর্থিক মূল্য প্রায় 283 কোটি রুপি। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী 5 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। মুসলিম বিশ্বে 3-0 অর্থাৎ দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতা এই 3টি বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা ও নেতৃত্বের দিগন্ত উন্মোচন করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। এ উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সোয়াব ও আরও কয়েকটি উন্নয়ন সহযোগী সংগঠন, কৃষিবিদ গ্রুপ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট, BIIT, বায়োফার্মা PLC ও মুসলিম এইড বাংলাদেশ সম্মেলনের আয়োজক। এতে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ সহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিশিষ্ট NGO নেতারা। এবার খেলার খবর। এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হলেও এখনই উৎসব করতে রাজি নয় বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের খেলা শেষ করেই উৎসব করতে চাইছে তারা। ইয়াঙ্গন থেকে তেমনই জানায় খেলোয়াড় ও কর্মকর্তারা। গ্রুপের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষেও পারফরমেন্স ধরে রাখতে চান মিয়ানমারের বিপক্ষে জেতানো ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা। পরাগারমানের রিপোর্ট। AFC ওমেন্স এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম 2 ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে 2-1 ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপের মূল পর্বে পা দিয়েই রাখে বাংলাদেশের নারীরা। কিন্তু বাহরাইনের বিপক্ষে 2-2 গোলে ড্র করে পিটার বাটলারের দলের অপেক্ষার প্রহরটা শেষ করে তুর্কমেনিস্তান। 2026 সালের মার্চে চূড়ান্ত পর্বে খেলবে এখন লাল সবুজের দল। তবে বাছাই পর্ব শেষ করেই আনন্দ উপভোগ করতে চান খেলোয়াড়রা। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি। আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারানোর পরও বাংলাদেশের চেয়ে 13 ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে হালকাভাবে নিচ্ছে না। খেলাটি নিয়ম রক্ষার হলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ঋতুপর্ণা চাকমা। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। গ্রুপে শতভাগ জয় দিয়েই অস্ট্রেলিয়ার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকে উপভোগ করতে চান দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। আমাদের আরেকটা ম্যাচ আছে, তা আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। আমরা ওই ম্যাচটা জিতে মেয়েরা আরো ভালো করবে। ইয়াঙ্গুনে আগামী শনিবার সি গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে হংকংকে 3-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। চীনের দাহুজতে টুর্নামেন্টের প্রথম দিনেই জয় দিয়ে যাত্রা শুরু করে লাল সবুজ দলের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন দিন ইসলাম। ম্যাচের 20 ও 26 মিনিটে 2টি গোল করেন তিনি। প্রথমটি ফিল্ড গোল, দ্বিতীয়টি পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি অমিত হাসানের। 2016 সালে ঢাকায় সর্বশেষ অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ভারতবিহীন এবারের আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা। লিভারপুল ফরওয়ার্ড দিয়াগো জোতা স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। 28 বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় থেকে ছিটকে পড়ে। বিবিসি জানিয়েছে দুর্ঘটনায় পর্তুগিজ ফরওয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। জোতার মতো সিলভাও
ফুটবলার ছিলেন। মাত্র 2 সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসাকে বিয়ে করেন জোতা। এই জুটির 3টি সন্তান আছে। পর্তুগালের জার্সিতে জোতার অভিষেক 2019 সালে ইউরো বাছাই পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে। চোটের কারণে 2022 বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। গত বছর ইউরোয় 3 ম্যাচ খেলেন দিয়াগো জোতা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা মওকুফ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে টেলিফোনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দুপক্ষই দ্রুত নির্বাচনের ব্যাপারে আশাবাদী জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একতরফাভাবে বিটিআরসির টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে মন্তব্য রিজভীর। সন্ত্রাসী হামলা করে এনসিপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না। সৈয়দপুরে জুলাই পদযাত্রায় হুঁশিয়ারি নাহিদ ইসলামের। শহীদ সাজ্জাদের কবরে শ্রদ্ধা। এবং ইটালির নাগরিক পাবেলা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 4 জন খালাস। আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় 4 দিনের রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।